হ্যালো এভরিওয়ান, আমি রুমকি বর্মন। আমার ইউটিউব চ্যানেল ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এ সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পাল ও সেনযুগ সম্পর্কে। এখানে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমরা প্রশ্নগুলোর সাথে উত্তর তো জেনে নেব, সাথে একটু ডিটেলসে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো দেব। ঠিক আছে, তো দেখতে থাকো। আর যারা চ্যানেলে নিউ আসছো, প্রথমবারের জন্য আসছো, তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর সবাই ভিডিওতে লাইক করো, আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো শুরু করি। এমসিকিউ এ আলোচনা করার আগে আমি একটু এর ভূমিকা অর্থাৎ শুরুটা একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, পাল বংশ। গোপাল 750 খ্রিস্টাব্দে পাল বংশের প্রতিষ্ঠা করেন এবং তিনি বাংলার স্থানীয় নেতাদের দ্বারা মনোনীত হয়ে মাতসনের অবসান ঘটান। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। পাল শাসনকালে দুই বিখ্যাত বৌদ্ধ ধর্ম পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও শান্তরক্ষিত তিব্বতে গিয়েছিলেন। ঠিক আছে, দেখো যে বাংলায় মাতসনের তথা অরাজক পরিস্থিতির অবসান ঘটে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে। গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত পাল বংশের শাসন শুরুর মাধ্যমে ওই সময় থেকে দ্বাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলা বিহারে পাল শাসন বজায় ছিল। পাল বংশের রাজনৈতিক বিকাশ বোঝার জন্য কয়েকটি শিলালেখ বিশেষ কাজে লাগে। এগুলি হল খালিমপুর তাম্রশাসন, যা ধর্মপালের রাজত্বের 32 বর্ষে উত্তীর্ণ হয়। খালিমপুর তাম্রশাসন, দেবপালের মুঙ্গের তাম্রশাসন বর্ষ 33 ও নালন্দা তাম্রশাসন বর্ষ 35। মহেন্দ্র পাল দেবের জগজ্জীবনপুর তাম্রশাসন, নারায়ণ পালের ভাগলপুর তাম্রশাসন বর্ষ 17 ও বাতল স্তম্ভ লেখ। প্রথম মহিপালের বাণীগড় তাম্রশাসন বর্ষ 9। সাহিত্যিক উপাদানের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল সন্ধ্যাকর নন্দীর রামচরিত। এছাড়াও কিছু তথ্য পরিবেশিত হয়েছে হরিভদ্রর অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতায়। ওকে, এরপর মাতসনায় কি, তারপর গোপাল সম্পর্কে, ধর্মপাল সম্পর্কে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি এমসিকিউ যখন আসবে তখন শর্টে দিয়ে দেব। ঠিক আছে, 1 মিনিটের মধ্যে। তো চলো এমসিকিউ পর্ব শুরু করি। নিম্নলিখিত পাল রাজাদের কালানুক্রম সাজিয়ে দিন। ওকে, তো দেখো এখানে প্রথমেই হবে গোপাল। গোপালের টাইম পিরিয়ড 750 থেকে 770 খ্রিস্টাব্দ। তো ফার্স্টে হবে গোপাল। গোপাল রয়েছে অপশন সিতে। তারপর হবে দেবপাল। দেবপালের টাইম পিরিয়ড হবে 810 থেকে 850 খ্রিস্টাব্দ। 2 1 গোপাল, 2 দেবপাল, 3 হয়ে যাবে এখানে নারায়ণ পাল। ওকে, আর 4 হবে রাজ্যপাল। রাজ্যপালের টাইম পিরিয়ড, নারায়ণ পালের টাইম পিরিয়ড 854 থেকে 908 খ্রিস্টাব্দ, আর রাজ্যপালের টাইম পিরিয়ড 908 থেকে 940 খ্রিস্টাব্দ। ওকে, এখানে অপশন 4 হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলান। ক স্তম্ভ, খ স্তম্ভ একদিকে চিকিৎসা শাস্ত্রীয় গ্রন্থ আর একদিকে লেখক। তো দেখো ভানুমতি গ্রন্থটি কে লিখেছেন? ভানুমতি গ্রন্থটি লিখেছেন চক্রপাণি দত্ত। ওকে,
দেখো এখানে ভানুমতি গ্রন্থটি লিখেছেন লেখক চক্রপাণি দত্ত। ওকে, এরপর শালিহোত্র এই গ্রন্থটি লিখেছেন ভোজ, লেখক ভোজ, তিনি শালিহোত্র গ্রন্থটি লিখেছেন। বৃক্ষায়ুর্বেদ লিখেছেন সুরেশ্বর। তোমরা প্রিভিয়াস ভিডিও লক্ষ্য করে দেখলে, যারা দেখেছো তারা বুঝতে পারবে এই প্রশ্ন অর্থাৎ এই আলোচনাটা আগেও করা হয়েছে, ঠিক আছে। আর চিকিৎসা সার সংগ্রহ এটি লিখেছেন বঙ্গসেন। আর এই প্রশ্নটা এসএলএসটি নেট সেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেট সেট, এসএলএসটি, ডব্লিউবি, এসএসসি, তারপর মাদ্রাসা সার্ভিস কমিশন, তারপর পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, এছাড়া অন্যান্য কেন্দ্র এবং রাজ্যের যে গভর্নমেন্ট এক্সাম রয়েছে তার জন্য ইতিহাস থেকে প্রশ্ন আসে, তো সেখানেও গুরুত্বপূর্ণ। ওকে, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভানুমতি চক্রপাণি দত্ত, শালিহোত্র, ভোজ, বৃক্ষায়ুর্বেদ সুরেশ্বরে লিখেছেন, চিকিৎসা সার সংগ্রহ লিখেছেন বঙ্গসেন। ওকে, চলো নেক্সট। কোন রাজবংশের শাসকগণ নিজেদের ব্রহ্মক্ষত্রিয় বলে দাবি করতেন? সেন বংশের শাসন, ঠিক আছে। তো সেন বংশ পড়তে হবে। একটু আমি হিন্টস দিয়ে দিই। সেন রাজবংশ, সেন রাজাদের ক্ষত্রিয় ও ব্রহ্ম ক্ষত্রিয় বলা হতো। তারা দক্ষিণাপথ থেকে বাংলায় এসেছিলেন। সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেন, তবে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন হেমন্ত সেনের পুত্র বিজয় সেন। ওকে, প্রতিষ্ঠাতা সামন্ত সেন আর প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন। বিজয় সেনের টাইম পিরিয়ড জেনে নাও, 1095 থেকে 1158 খ্রিস্টাব্দ। বল্লাল সেনের টাইম পিরিয়ড হয়ে যাবে 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ। আর এদিকে লক্ষণ সেনের টাইম পিরিয়ড হয়ে যাবে 1178 থেকে 1205 খ্রিস্টাব্দ। তারপর বিশ্বরূপ সেনের টাইম পিরিয়ড 1206 থেকে 1225 খ্রিস্টাব্দ। আর এদিকে কেশব সেন, তার টাইম পিরিয়ড 1225 থেকে 1230 খ্রিস্টাব্দ। তিনি পূর্ববঙ্গেই রাজত্ব করতেন, তার পরবর্তী শাসকদের কথা জানা যায় না। ওকে, তো দেখো এখানে প্রশ্নটি হবে, কোন রাজবংশের শাসকগণ নিজেদের ব্রহ্মক্ষত্রিয় বলে দাবি করতেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেন রাজবংশের শাসকগণ নিজেদের ব্রহ্মক্ষত্রিয় বলে দাবি করতেন। ওকে, দেখো নেক্সট। শৈলেন্দ্র রাজা বলভদ্র দেব দ্বারা ভারতে এক বৌদ্ধ বিহার কোথায় নির্মাণ করা হয়েছিল? এ নাগার্জুনকোন্ডা, বি নেগাপট্টনম, সি নালন্দা, ডি বিক্রমশিলা। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নালন্দা। ওকে, তো দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা শুনে রাখো। হ্যাঁ, দেবপাল তার শাসন শৈলেন্দ্র রাজা বলভদ্র দেব দ্বারা ভারতে এক বৌদ্ধ বিহার কোথায় নির্মাণ করা হয়েছিল? নালন্দায়। কোন শাসক তাকে বৌদ্ধ বিহার নির্মাণের অনুমতি দেন? তিনি হয়ে যাবেন দেবপাল। দেবপালের টাইম পিরিয়ড কি? 810 থেকে 850 খ্রিস্টাব্দ। আরব পর্যটক সুলেমান তার আমলে ভারতে এসেছিলেন। কার আমলে? দেবপালের আমলে। আর এই দেবপালের উপাধি ছিল পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ। ঠিক আছে। দেবপালের মন্ত্রী ছিলেন ব্রাহ্মণ দর্ভপাণি ও তার পৌত্র কেদার মিশ্র।
দেবপালের সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল পূর্বে আসাম থেকে পশ্চিমে কাশ্মীর পর্যন্ত, কাশ্মীর সীমান্ত ও পাঞ্জাব, এবং উত্তরে হিমালয় থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত। ঠিক আছে। আর এই দেবপালের কাছে কে পরাস্ত হন? গুর্জর প্রতিহার রাজ মিহির ভোজ, যাকে প্রথম ভোজ বলা হয়, এবং অমোঘ বর্ষ পরাজিত হন। জাভা ও সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বলভদ্রদেব নালন্দায় একটি বৌদ্ধ বিহার, বৌদ্ধ মঠ নির্মাণ করতে চাইলে দেবপাল তাকে অনুমতি দেন ও 5টি গ্রাম দান করেন। ওকে, এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, মনে রাখবে। নেট এক্সামে বিগত কয়েক বছরে অনেকবার এসেছে, সেট এক্সামেও এবার 25th WB সেট এক্সামে আসতে দেখেছি আমি। তিনি উৎকল, হুন, গুর্জর, দ্রাবিড় ও কম্বোজদের পরাজিত করেন এবং প্রাক জ্যোতিষপুরের কামরূপ বশ্যতা লাভ করেন। প্রাক জ্যোতিষপুরের অর্থাৎ কামরূপ বশ্যতা লাভ করেন। ঠিক আছে। কাকে পরাজিত করেন? উৎকল, হুন, উৎকল, হুন, গুর্জর, দ্রাবিড় ও কম্বোজদের। ওকে। আরব পর্যটক সুলেমান তার সেনাবাহিনীর প্রশংসা করেন। সুলেমান যে বললাম, তিনি তার সময়কালে ভারতে এসেছেন। ওকে, তো এটি দেখে রাখবে একটু। নেক্সট প্রশ্ন দেখো, কলচুরি রাজ কর্ণ তার কন্যা যবনশ্রীকে কোন পাল রাজার সঙ্গে বিবাহ দিয়েছিলেন? কলচুরি রাজ কর্ণ তার কন্যা যবনশ্রীকে কোন পাল রাজার সঙ্গে বিবাহ দিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তৃতীয় বিগ্রহপাল। তো তৃতীয় বিগ্রহপাল সম্পর্কে 1 মিনিটে মনে রাখো যে তৃতীয় বিগ্রহপালের টাইম পিরিয়ড হয়ে যাবে 1054 থেকে 1072 খ্রিস্টাব্দ। তিনি কলচুরিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন, অর্থাৎ কলচুরি রাজ কর্ণ তার কন্যা যবনশ্রী। ঠিক আছে। এই সময় বিভিন্ন রাজ্যের বিভিন্ন অংশ স্বাধীন হয়ে যায়। তৃতীয় বিগ্রহপাল যখন পাল রাজা হন তখন রাজ্যের বিভিন্ন অংশ স্বাধীন হয়ে যায়। তার সময় কর্ণাটকের চালুক্য রাজরা গৌড় ও কামরূপ দখল করেন। ওড়িশার সোমবংশীয় রাজা রারদেশ দখল করেন। এই সময় দিব্যকের নেতৃত্বে কৈবর্ত বিদ্রোহ হয় এবং তার নেতৃত্বে বরেন্দ্র ভূমিতে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। কৈবর্ত বিদ্রোহ হয় এবং একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো এখানে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় সন্ধ্যাকর নন্দীর রামচরিত, বৈদ্যদেবের কামউলিপট্ট, মদন পালের মানাহালি দানপত্র থেকে। রামচরিত এই বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লবম বলা হয়েছে। রামচরিতে এই বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লবম বলা হয়েছে, এটি অবশ্যই মনে রাখবে। ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে তৃতীয় বিগ্রহপাল। ওকে। তারপর নেক্সট দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখতে বলা হয়েছে। 1 রয়েছে গৌরবহ। গৌরবহ কে লিখেছেন? বাগপতি লিখেছেন। ঠিক আছে। প্রবন্ধ চিন্তামণি কে লিখেছেন? মেরুতুঙ্গ লিখেছেন। রামচরিত সন্ধ্যাকর নন্দী লিখেছেন। বিক্রমাঙ্ক দেব চরিত বিলহন লিখেছেন। ওকে, এগুলো অনেকবার বলা হয়েছে। ঠিক আছে। তো আরেকবার দেখে নাও। এ হয়ে যাবে অপশন 4, A4 শুধু ডি অপশনেই রয়েছে। তো এ অপশনও কেটে যাবে, বি অপশন কেটে যাবে, সি অপশনও কেটে যাবে। এবার তো নেট এক্সাম পেন পেপার হবে, অফলাইন এক্সাম। তো এবার কোয়েশ্চেন সলভ করতে সুবিধাই হবে। ঠিক আছে। কারণ কম্পিউটারে তো বারবার স্ক্রল করতে হয়,
তারপর টাইম লাগে একটু, ঠিক আছে। আর এখানে কোশ্চেন হাতেই থাকবে, তোমার ইচ্ছা হলো 100 নম্বর কোশ্চেন, তুমি ডাইরেক্ট 100 নম্বর কোশ্চেনে যেতে পারবে। আবার 10 নম্বর কোশ্চেনে আসার ইচ্ছা হলো তুমি পৃষ্ঠা উল্টালেই তোমরা পাবে, ঠিক আছে। তো কোনো অসুবিধে হবে না। তো দেখো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন সারিটি সঠিক নয়? সেন বংশ, তার প্রতিষ্ঠাতা সামন্ত সেন, আমরা একটু আগে জেনে নিয়েছি। পাল বংশ, তার প্রতিষ্ঠাতা হয়ে যাবে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, এটি হয়ে যাবে। প্রতিহার বংশ, রাষ্ট্রকূট বংশ। তো দেখো এখানে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা অমোঘ বর্ষ নন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন তৃতীয় গোবিন্দ। অমোঘ বর্ষ নন, ওকে। প্রতিহার বংশ প্রতিষ্ঠাতা ভোজ, এটিও সঠিক, ঠিক আছে। তো কোশ্চেনের ভাষায় এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, এটি সঠিক নয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলো, কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এটি অবশ্যই হয়ে যাবে ধর্মপাল, ঠিক আছে, ধর্মপাল। তারপর আবার দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এটি হয়ে যাবে গোপাল, ঠিক আছে। নেক্সট, পাল যুগে রচিত রামচরিত এর রচয়িতা কে? এর রচয়িতা সন্ধ্যাকর নন্দী। পাল যুগে রচিত রামচরিত গ্রন্থের রচয়িতা হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন? তিনি রামপালের সভাকবি ছিলেন। রামপালের টাইম পিরিয়ড 1077 থেকে 1130 খ্রিস্টাব্দ, ওকে। এই যে দেখো রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা পালরাজ রামপালের কীর্তি কাহিনী এই গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দানসাগর গ্রন্থের রচয়িতা কে? তো দেখো এখানে দানসাগর গ্রন্থের রচয়িতা অবশ্যই হয়ে যাবে বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন, ওকে। বল্লাল সেন সম্পর্কে একটু জেনে নিই। তার শাসনকাল 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ। আমি একটু আগে বলেছি বিজয় সেনের শাসনকাল 1095 থেকে 1158 খ্রিস্টাব্দ। তারপর বল্লাল সেন 1158 থেকে 1179। তারপর লক্ষণ সেন 1178 বা 79 থেকে 1205 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তো দেখো বল্লাল সেন সম্পর্কে, বল্লাল সেন তিনি নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেছেন। তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। আর তিনি জয় করেন কোন কোন অংশ? বল্লাল সেন মগধ, মিথিলা, বঙ্গ, রাঢ়, বাগদি, বরেন্দ্রী, মিথিলা ও বিহারের একটি অংশ জয় করেন। বল্লাল সেনের গুরু ছিলেন কে? গুরু অনিরুদ্ধ তার গুরু ছিলেন। তিনি দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। আর এদিকে তার সময়কালে আনন্দ ভট্ট বল্লাল চরিত রচনা করেন। বল্লাল চরিত এটি বল্লাল সেনের জীবনী গ্রন্থ। আর তিনি শৈব ধর্মমতে বিশ্বাসী ছিলেন, কে? বল্লাল সেন। তবে বৈষ্ণব ধর্মের প্রতিও তার অনুরাগ ছিল। তিনি চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কন্যা রমা দেবীকে বিবাহ করেন। চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কন্যা রমা দেবীকে বিবাহ করেন বল্লাল সেন, ওকে। আর এদিকে দেখো তারপর
তিনি দিনাজপুরে বল্লাল দিঘি ও বল্লাল বাড়ি তৈরি করেন। বল্লাল সেনের আমলের 3টি রাজধানী ছিল বিক্রমপুর, গৌড় ও স্বর্ণগ্রাম। এগুলি বল্লাল চরিত গ্রন্থ থেকে জানা যায়। ঠিক আছে। নেক্সট, সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? দেখো এখানে সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয় বল্লাল সেনকে। ওকে। নেক্সট, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অপশন বি ধর্মপাল। ধর্মপাল সম্পর্কে আমরা একটু জেনে নেব এখন। ওকে। দেখো ধর্মপাল, তার শাসনকাল ছিল 770 থেকে 810 খ্রিস্টাব্দ। আর এই সময়ই কনৌজকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়। পাল সাম্রাজ্যকে একটি সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন গোপালের পুত্র ধর্মপাল। তার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক। তিনি প্রতিহার রাজ বৎসরাজ ও তার পুত্র দ্বিতীয় নাগভট্টের কাছে পরাজিত হন। রাষ্ট্রকূট রাজ ধ্রুব এবং তৃতীয় গোবিন্দের কাছে ধর্মপাল পরাজিত হন। সাময়িক কালের জন্য তিনি অর্থাৎ ধর্মপাল কনৌজের সিংহাসনে ইন্দ্রায়ুধের স্থানে চক্রায়ুধকে অধিষ্ঠিত করেন। বারবার শত্রুর কাছে পরাস্ত হলেও পরিস্থিতি তাকে উত্তর ভারতে প্রভাব বিস্তারে সাহায্য করে। তিনি কনৌজে একটা দরবারি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে উপস্থিত রাজারা তার বশ্যতা স্বীকার করেছিলেন বলে জানা যায়। ঠিক আছে। নেক্সট দেখো, গুজরাটের কবি সোডেল তাকে উত্তর পথস্বামীন বলে অভিহিত করেছেন। আর ধর্মপাল কে যিনি প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট, তার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্ট, মহারাজাধিরাজ ও বিক্রমশীল। তবে তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। তার স্থাপিত 2টি বিহার হল অদন্তপুরী ও সোমপুরী বিহার। তিনি বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন। একটু আগে বললাম সোডল তাকে উত্তর পথস্বামী বলে অভিহিত করেছেন। আর তার বিখ্যাত সেনাপতি হলেন বাকপাল এবং প্রধানমন্ত্রীর নাম গর্গ। তার সেনাপতি ছিলেন বাকপাল আর প্রধানমন্ত্রী ছিলেন গর্গ। ঠিক আছে। আর এখানে দেখো তার গুরু ছিলেন বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র। হরিভদ্র ছিলেন তার গুরু। ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবে। কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? অপশন এতে রয়েছে প্রথম মহিপাল, বিতে রয়েছে দ্বিতীয় মহিপাল, সিতে রয়েছে ধর্মপাল, ডি লক্ষণ সেন। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়। তো দ্বিতীয় মহিপাল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক যে পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে উত্তরবঙ্গের সামন্তরাজ দিব্যক বিদ্রোহ ঘোষণা করেন এবং দ্বিতীয় মহিপালকে পরাজিত ও নিহত করে উত্তরবঙ্গে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। দিব্য জাতিতে কৈবর্ত ছিলেন বলে তার কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। রাজা রামপালের সভাপতি সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায়।
উত্তরবঙ্গের সামন্ত রাজা ও জাতিতে নিম্নবর্ণীয় কৈবর্ত দিব্য বৈধ পাল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন বলে রাজা রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী কৈবর্ত বিদ্রোহকে অপবিত্র ধর্ম বিপ্লব বলে অভিহিত করেছেন। কৈবর্ত বিদ্রোহের কারণ কি? এই বিদ্রোহের প্রধান কারণ হল পালরাজ দ্বিতীয় মহিপালের কুশাসনে ক্ষুব্ধ হয়ে তার সামন্ত রাজা দিব্য ক্ষমতা দখলে প্রয়াসী হন। তারপর রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করে বরেন্দ্রী তথা উত্তরবঙ্গ পুনরুদ্ধার করেন এবং ভেঙে পড়া পাল সাম্রাজ্যকে পুনর্জীবিত করেন। গোবিন্দ পাল হলেন পাল বংশের শেষ রাজা। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে পাল বংশের শেষ রাজাকে, সঠিক উত্তর হয়ে যাবে গোবিন্দ পাল। ওকে, পাল বংশের প্রতিষ্ঠাতা হবে গোপাল, পাল বংশের শ্রেষ্ঠ শাসক হবে দেবপাল, আর পাল বংশের শেষ শাসক আসবে গোবিন্দ পাল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, তো এটি মনে রাখবে। নেক্সট দেখো, কার আমলে কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপাল। এবার নেক্সট প্রশ্ন যে বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে, যে সময়টাকে ইতিহাসে মাতসু ন্যায় বলা হয়? তো মাতসু ন্যায় কাকে বলা হয় এখন আমরা জেনে নেব। ঠিক আছে, এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শশাঙ্ক। ওকে, শশাঙ্কের মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে, যে সময়টাকে ইতিহাসে মাতসু ন্যায় বলা হয়। তো দেখো এখানে ধর্মপালের খালিমপুর তাম্রশাসন থেকে জানা যায় যে গৌরাধিপতি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এক অরাজক অবস্থার সৃষ্টি হয়। বড় মাছ যেমন ছোট মাছকে গ্রাস করে, তেমনি এ সময়ে বাংলায় দুর্বল ও সাধারণ মানুষের ওপর প্রবল অত্যাচার চলতে থাকে এবং জনজীবনের নিরাপত্তা বিনষ্ট হয়। দুর্বল ও সাধারণ মানুষের ওপর প্রবল অত্যাচার চলতে থাকে এবং জনজীবনের নিরাপত্তা বিনষ্ট হয়। বাংলার এই অরাজক অবস্থাকে মাতসু ন্যায় বলে বর্ণনা করা হয়েছে। ওকে, তো দেখো শশাঙ্ক গৌড়ের স্বাধীন বংশ। গুপ্ত বংশের পতনের ফলে গৌড়ে স্বাধীন রাজবংশের সূচনা হয়। শশাঙ্ক ছিলেন গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম শাসক। তার অপর নাম ছিল নরেন্দ্রগুপ্ত, আর শশাঙ্ক শৈব উপাসক ছিলেন। তার রাজ্য বিস্তার, তিনি 606 খ্রিস্টাব্দে মহাসেন গুপ্তের মৃত্যুর পর গৌড়ে স্বাধীন রাজ্য গঠন করেন। দণ্ডভুক্তি, উৎকল, কঙ্কোদ, মগধ তার সাম্রাজ্যভুক্ত ছিল, আর শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আর এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য জেনে রাখো যে তিনি মালবরাজ দেবগুপ্তের সঙ্গে যৌথভাবে কনৌজ আক্রমণ করে গ্রহ বর্মনকে পরাজিত ও নিহত করেন এবং রাজ্যশ্রীকে বন্দী করেন। থানেশ্বর রাজ ও রাজ্যশ্রীর দাদা রাজ্যবর্ধন দেবগুপ্তকে পরাজিত ও হত্যা করলে শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করে এর প্রতিশোধ গ্রহণ করেন। এর ফলে হর্ষবর্ধনের সঙ্গে তার সংঘর্ষের সূচনা হয়, তবে এর ফলাফল সম্বন্ধে কিছু জানা যায় না। মনে করা হয় শশাঙ্কের সবথেকে বড় শত্রু ছিলেন পুষ্যভূতি বংশীয় হর্ষবর্ধন ও কামরূপ রাজ ভাস্কর বর্ধন। তবে 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হওয়া পর্যন্ত তার সাম্রাজ্য অটুট ছিল। ঠিক আছে, আর এদিকে বাণভট্ট শশাঙ্ককে গৌরাধ্যম ও গৌরভুজঙ্গ বলে উল্লেখ করেছিলেন। ঠিক আছে,
তো এটি আমি এক্সট্রা শশাঙ্ক সম্পর্কে দিয়ে দিলাম, ঠিক আছে, মনে রাখবে। যেহেতু এখানে এসেছে মাতসুনায় বলতে কি বোঝায়, যে গোরাধিপতি শশাঙ্কের মৃত্যুর পর, তো তার মৃত্যুটা ঠিক কবে হয় জানা দরকার, তো এই জন্য আমি দিয়ে দিলাম। শশাঙ্কের মৃত্যু হয় 637 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার নেক্সট প্রশ্ন, পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধীমান ও বিত্তপাল। ধীমান ও বিত্তপাল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলো, পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান? এ ধর্মপাল, বিতে রয়েছে গোপাল, সিতে রয়েছে মহিপাল, ডিতে রয়েছে দেবীপাল। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গোপাল। নেক্সট, এক বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রধান ছিলেন, তিনি কে? এ অতীশ শ্রীজ্ঞান অতীশ, বি শিলভদ্র, সি নাগার্জুন, ডি শঙ্করাচার্য। তো 18 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, শিলভদ্র। নেক্সট, পাল বংশের রাজত্বকালে দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, কোথায় কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিক্রমশিলা, সোমপুরে। ওকে, নেক্সট, নিচের কোনটি পাল যুগের সন্ধ্যাকর নন্দের একটি রচনা? 20, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রামচরিত। নেক্সট, সেন বংশের শাসনকালে পবনদূত রচিত হয়, রচয়িতার নাম কি? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধৈ। ওকে, ধৈ হয়ে যাবে সঠিক উত্তর। ধৈ ছিলেন লক্ষণ সেনের রাজসভার এক বিখ্যাত কবি, তার গ্রন্থের নাম পবনদূত, ঠিক আছে। অপশন সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, পাল যুগে বৌদ্ধ ধর্মশাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত কে ছিলেন? এখানে 22 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর। অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর, ঠিক আছে। তো দেখো অতীশ শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর কে ছিলেন? অতীশ দীপঙ্কর ছিলেন পাল যুগের একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত, তার বাল্য নাম ছিল আদিনাথ চন্দ্র গর্ভ। তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন এবং পরে অধ্যক্ষ নিযুক্ত হন। বৌদ্ধ ধর্ম প্রচার ও সংস্কারের জন্য তিনি তিব্বত রাজের আমন্ত্রণে সেখানে যান এবং সেখানেই দেহত্যাগ করেন। তিনি শতাধিক গ্রন্থ রচনা করেন বলে জানা যায়। ওকে, তো অতীশ দীপঙ্কর সম্পর্কে তোমরা জেনে রাখলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্নে, রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। ঘুরে ফিরে এক প্রশ্ন, আচ্ছা একটা প্রশ্ন বাদ গেছে। 23, পাল যুগে সুরেশ্বর ও নিশ্চলকর নামে আয়ুর্বেদ শাস্ত্রকে রচনা করেন? 23 সঠিক উত্তর হবে অপশন ডি, চক্রপাণি দত্ত।
সুরেশ্বর ও নিশ্চলকর নামে আয়ুর্বেদের শাস্ত্র রচনা করেন চক্রপাণি দত্ত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো,